হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 13, যেখানে আমরা 11ই অক্টোবর 2021 ফার্স্ট শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 12টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে অঙ্ক কি রয়েছে, যে একটি আলমারি, এখানে আলমিরা হয়ে গেছে, একটি আলমারি 15% লাভে বিক্রি হয়েছিল যদি এর খরচ 5% কম হতো এবং এটি 1470 টাকা কম দামে বিক্রি করা হতো, তাহলে লাভ হতো 10%। তাহলে আলমিরার বা আলমারিটির দাম কত ছিল বা কস্ট প্রাইস কত ছিল? তাহলে এখানে কি বলছে যে আলমারিটি সে 15% লাভে বিক্রি করেছে, কিন্তু যদি তার ক্রয় মূল্য 5% কম হতো এবং সে যদি 1470 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 10% লাভ হতো। তাহলে আলমিরার দাম কত? তাহলে এখানে আলমিরাটার দাম বা সিপি যেটা, সেটাই আমাকে জানতে চেয়েছে। তো সেটা আমি ধরে নেবো এক্স টাকা বা পি টাকা, এ টাকা, যা খুশি ধরতে পারো। তো এখানে যদি হয় তাহলে এসপি প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সে 15% লাভ করছে, মানে হচ্ছে এক্স ইন্টু 115/100 বা 1.15x আমি লিখতে পারি। এবার কি হচ্ছে, যদি খরচ 5% কম হতো, খরচ এখানে কত হচ্ছে এক্স, যদি সিপি 5% কম হতো, তাহলে কত হতো এক্স ইন্টু 95/100 বা 0.95x টাকা। আর বিক্রয় মূল্য 1470 টাকা কমে বিচতো, অর্থাৎ তখন এসপি হতো, এখানে ছিল এটা, তাহলে 1.15x মাইনাস 1470 টাকা, তখন এইটা ছিল বিক্রয় মূল্য। সেই ক্ষেত্রে বলছে এর উপর 10% লাভ চাপালে এটা আমি পাবো, বা 10% লাভ হচ্ছে। তাহলে আমি বলতে পারছি যে 0.95x ইন্টু 110/100 ইকুয়াল টু 1.15x মাইনাস 1470। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ, যেটা আমরা পাবো। এখান থেকে তুমি শূন্যর সাথে একটা কাটতে পারো, আর এখান থেকে এটাকে 95x ইন্টু 11 বাই নিচে থেকে এখানে আর দুটো শূন্য নিয়ে আসতে পারো, নিয়ে এখানে 1000 করতে পারো, সমান 1.15x মাইনাস 1470। এবার কোণে গুণ করে 1000 দিয়ে গুণ যদি করে দিই, এদিকে 95কে 11 দিয়ে গুণ, এখানে আমি গুণ করলে পাচ্ছি 1045। এক্স সমান 1.15 এর পর 1150 চলে আসবে, এক্স মাইনাস 1470 এর পর 3টে শূন্য বসে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যদি গুণ হয়ে যায় তাহলে পাচ্ছি মাইনাস 105 এক্স সমান মাইনাস 14,70,000। মাইনাস মাইনাস কেটে যাবে, বা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি 147,000,000 বাই 105। এবং এক্ষেত্রে যদি আমি ভাগ করলে আমি যেটা পাচ্ছি যেটা হচ্ছে 14,000। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল বা আলমারিটির দাম কত ছিল? 14,000 টাকা, যেটা দেখো আমি প্রথমেই ধরেছিলাম। সো অপশন ডিতে বা 4-এ রয়েছে সঠিক উত্তর। যদি নিচের ডেটার মোড বা বহু সংখ্যাগুরু মান, যাকে আমরা বলি সংখ্যাগুরু মান 11 হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান বা মোড কিভাবে আসে? যেটা সব থেকে বেশি বার থাকে, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো 11 এখানে দুবার রয়েছে, এখানে 11ই মোট বলেছে, তাহলে 11 নিশ্চয়ই সব থেকে বেশি বার হতে হবে, কিন্তু এখানে দেখো 12ও দুবার আছে, তার মানে 11 নিশ্চয়ই 12 থেকে বেশি, মানে আর একবার থাকতে হবে, কিন্তু আর একবার তো এখানে দেখতে পাচ্ছ না, তার মানে নিশ্চয়ই এইটার ভ্যালু 11 হতে হবে, তবেই 11 মোট হবে। তাহলে আমরা বলতে পারছি 2k - 1 ইকুয়াল টু 11, 2k ইকুয়াল টু 12 বা k ইকুয়াল টু 6। তাহলে k এর ভ্যালু হচ্ছে বা k এর মান হচ্ছে 6। অপশন 2-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি তার 33 সেন্টিমিটার পাশের একটি বর্গ আকারে থাকে। 33 সেন্টিমিটার পাশের বলতে যার বাহু হচ্ছে 33 সেন্টিমিটার, এটা পাশের বলতে বাহু। বৃত্ত গঠনের জন্য তারকে রাখা হলে বৃত্তের ব্যাসার্ধ কত? অর্থাৎ সেই তারটিকে দিয়ে তুমি বৃত্ত গঠন করলে একটি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তাহলে 33 সেন্টিমিটার পার্শ্ব বিশিষ্ট একটি বর্গক্ষেত্র
যার সাইডগুলো হচ্ছে 33, তাকে দিয়ে আমি একটা বৃত্ত বানাচ্ছি, সেই বৃত্তটার ব্যাসার্ধ চাইছি। দেখো পরিধি তো দুটোরই সেম থাকবে, এর ক্ষেত্রে বা স্কোয়ারটির ক্ষেত্রে বা বর্গটার ক্ষেত্রে পরিধি কত ছিল 33 × 4 বা হচ্ছে 132। তাহলে এই ক্ষেত্রেও পরিধি তাই, এই ক্ষেত্রে যদি ব্যাসার্ধকে আর ধরে নিই, যেটা বার করতে হবে, তাহলে 2πr সমান হচ্ছে 132, বা আর সমান কি হবে 132/2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, এদিকে গেলে হয়ে যাবে 7/22। তাই 2 দিয়ে এখানে কেটে যাবে 2 66, 22 দিয়ে এটা কেটে যাবে 22 3, তাহলে আর সমান হবে 3 7 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বা সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অমিত তার বাইকে 15 মিনিটে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। সে যদি একই দূরত্ব 12 মিনিটে অতিক্রম করতে চায়, তাহলে তার গতিবেগ হওয়া উচিত কি ছিল? দেখো 15 মিনিটে 40 কিলোমিটার গতিবেগে সে কমপ্লিট করে দিচ্ছে, এটা সিম্পল তৈরাশিকে করে দিতে পারবে। 15 মিনিটে যদি তার গতিবেগ 40 থাকে, তাহলে 12 মিনিটে যদি সেই কাজটা কমপ্লিট করতে হয়, তাহলে তার কি হবে, স্পিড বাড়াতে হবে। তা বাড়াতে যদি হয়, তাহলে কি হয়, বড়টা উপরে, অর্থাৎ 15/12 × 40, 4 দিয়ে 4 10, 4 দিয়ে 4 3, 3 দিয়ে 3 5, মানে 5 10 50। তাহলে গতিবেগ হতে হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে তুমি করে দিতে পারো, সরাসরি কোনো রকম সমস্যা আসবে না। আরো অনেকভাবে করা যাবে এটা, যেমন 15 মিনিটে সে যাচ্ছে কত, যেমন 40 কিলোমিটার যদি সে প্রতি ঘন্টায় যায়, তাহলে 15 মিনিটে দেখো 4/1 কারণ 1 ঘন্টা 4/1 হচ্ছে 15 মিনিট, তাহলে 15 মিনিটে যাচ্ছে সে 10 কিলোমিটার। আর এইদিকে বলছে সেই 10 কিলোমিটারটাই যদি আমাকে 12 মিনিটে যেতে হয়, তাহলে 10 কিলোমিটারটা যদি আমাকে 12 মিনিটে যেতে হয়, তাহলে আমার গতিবেগ হবে × 60। তা 60 মিনিটে কত যাবো সেটা বার করবো, সেটা আমি গতিবেগ পেয়ে যাবো। তাহলে এখানে এই ক্ষেত্রে তুমি 5 10 50 কিলোমিটার/আওয়ার অ্যান্সার চলে আসবে। তুমি যেদিকে খুশি যেভাবে খুশি করতে পারো। অপশন 3-এ আসছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে 52 টাকা প্রতি বর্গমিটার হারে একটি বর্গাকার ক্ষেত্র সমতল করার জন্য খরচ হলো 1,30,000 টাকা। 35 টাকা প্রতি মিটার হারে সীমানা বেষ্টনীর জন্য খরচ কত হবে? তাহলে এখানে টাকাগুলো চলে যাচ্ছে। তাহলে দেখো 1,30,000 টাকা, 30,000 টাকা, 1,30,000 বলছে, 1,30,000 টাকা তার খরচ হয়েছে সমতল করতে 52 টাকা প্রতি বর্গমিটার হিসাবে। তাহলে এখান থেকে আমি এরিয়াটা পেয়ে যাব কিভাবে, মোট খরচ 1,30,000 বাই প্রতি বর্গমিটারের খরচ, এটা হচ্ছে 52, ভাগ করে দিলে আমি পেয়ে যাব এরিয়া, সেটা কত হবে 2500। ঠিক আছে, যেটা আসবে তোমার এরিয়া। এরিয়া যদি এটা আসে, তাহলে আমি বাহু পেয়ে যাবো এখান থেকে, বা সাইড। বাহু হবে √2500, মানে হচ্ছে 50 মিটার। তাহলে 50 মিটার, তাহলে 50 মিটার যদি বাহু হয়, তাহলে এখানে বেষ্টনী, সীমানা বেষ্টনীর কথা বলছে, মানে পরিধি আসবে। তাহলে পরিধি কত হবে, পরিধি হবে 4 × বাহু, মানে হচ্ছে 4 × 50 সমান হচ্ছে 200 মিটার। তাহলে পরিধি যদি 200 মিটার হয়, তাহলে প্রতি মিটারে 35 টাকা হিসাবে খরচ কত হবে, 35 × 200, 35 2 70, 2 শূন্য 7,000। তাহলে 7,000 টাকা আমাদের খরচা হবে। অপশন 3-এ রয়েছে সঠিক অ্যান্সার। একটি বিএসসি এর জন্য একটি কলেজে আসন পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার কোর্স 7:5:8 অনুপাতে। আচ্ছা, আমি এটাকে বাংলাটা ভালো করে বলে দিই, যে একটি কলেজে বিএসসির জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার কোর্সের অনুপাত 7:5:8। এই আসনগুলি যথাক্রমে 50%, 40% এবং 25% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। বর্ধিত আসনের অনুপাত কত হবে? তাহলে এখানে প্রথমে ছিল 7:5:8। তারপর কি হচ্ছে, তোমার প্রথমে এটা 50% বাড়াচ্ছ, 50% বলতে 7কে 5 দিয়ে 35, মানে 3.5। তাহলে এর বাড়লো 3.5। এটা হচ্ছে 5 ছিল, 5কে 40% বাড়াচ্ছ, 5 4 20, মানে 2 বাড়ছে। 8কে কত 25% বাড়াচ্ছ, 8 25 200, মানে এটাও 2 বাড়ছে। তাহলে হচ্ছে কত, এখানে 10.5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 10। দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করে দাও, 105, এখানে 70, এখানে 100। এবার 5 দিয়ে কেটে যাবে, 5 21 105, 5 14 70, 5 20 100। তাহলে তখন অনুপাতটা কত হবে, 21:14:20, যেটা রয়েছে অপশন 3-এ সঠিক অ্যান্সার।
কবিতা একটি পোশাকের জন্য 800 টাকা মূল্যের কাপড় কিনেছেন এবং সূচিকর্ম এবং সেলাইয়ের জন্য 350 টাকা খরচ করেছেন। যদি তিনি 20% লাভে পোশাকটি বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত? দেখো অঙ্কগুলো বেশ সহজ রয়েছে, কারণ এর সেটের রিজনিং গুলো যথেষ্ট টাফ ছিল, যেটা গতকাল ক্লাস হয়েছে। তো এখানে কি বলছে দেখো তো, দুটোর মধ্যে ব্যালেন্স করে থাকবে, দেখবে রিজনিং এ যদি একটু টাফ থাকে তাহলে ম্যাথ তুলনামূলক ইজি থাকবে। তো এখানে কি হচ্ছে, ম্যাথের জন্য পোশাকের জন্য কবিতা 800 টাকার কাপড় কিনেছে আর 350 টাকা সে সুতো সেলাইয়ের জন্য ব্যবহার করেছে। তাহলে মোট তার খরচ হয়েছে কত? 1150 টাকা। তাহলে এইটাই হচ্ছে তার ক্রয় মূল্য জামাটার। এবার সে 20% লাভ রাখতে চাইছে। 20% লাভে যদি সেটাকে বিক্রি করে তাহলে পোশাকটি বিক্রয় মূল্য কত হবে? অনেক রকম করতে পারো, তার মধ্যে এটা হচ্ছে 1150 ইন্টু 120/100। এখানে 0 0 0 0 কেটে দাও, 115 ইন্টু 12, এটাকে গুণ করে দেবে, মানে হচ্ছে কত হবে অ্যান্সার? অ্যান্সার আসবে 1380 টাকা। অপশন 4 রয়েছে সঠিক অ্যান্সার। এক বছরের জন্য বার্ষিক 16% হারে 22,500 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন শর্ট সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হয়, অর্থাৎ ষান্মাসিক হারে সুদ দেওয়া হয় 6 মাস পর পর। তো সেই ক্ষেত্রে এক বছরকে 6 মাস পর পর হলে দুটা ভাগে বা আমি পিরিয়ডে ভাগ করতে পারি। সেই দুটো পিরিয়ডে ভাগ করতে পারার জন্য 16কেও আমাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে এবং সুদের হার হয়ে যাবে 8%। তাহলে প্রথমে আমরা 22,500 এর 8% বার করে নেবো, যেটা হবে 8কে 225 দিয়ে গুণ, 8 2 16, 8 200 1800, আর 1800 এর 8% বার করে নেবো, 18 8 144। সুদ আমাকে শুধু বার করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 3600, আর এখানে হচ্ছে 144, যোগ করলে পাবো 3744। 3744 টাকা তার সুদ আসবে। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। যদি সুদ আসল চাইতো তাহলে 22,500 সাথে এটা যোগ হতো। আবার ঠান্ডা লেগে গেছে। ওকে, নেক্সট বলছে এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ। এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ, তাহলে বি যদি 13 দিনে একটি কাজ করে তাহলে এ ওই কাজটি শেষ করবে কত দিনে? তাহলে এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ বলতে কি বোঝায়, যে বি যদি 100 ইউনিট কাজ করে তাহলে এ 130 ইউনিট কাজ করছে। এবার এই 100 ইউনিট কাজ করে বি 13 দিন লাগাচ্ছে কাজটিকে শেষ করতে, তাহলে 13 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট সে কাজ করছে 1300 ইউনিট। তাহলে মোট কাজ 1300 ইউনিট। সেই 1300 ইউনিট কাজটা এ যদি 130 ইউনিট করে করে, কতদিন সময় লাগবে করতে? তাহলে 1300 ইউনিট ভাজিত 130 সমান হচ্ছে 10 দিন, বা এখানে তুমি 130কে 10 দিয়ে গুণ করলে 1300 পেয়ে যাবে। এটা মোট টাস্কটা ইকুয়াল হবে। তাহলে তার কতদিন সময় লাগবে? 10 দিন। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যা 10 দ্বারা পৃথক, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 10-এর। যদি তাদের এলসিএম 120 হয় এবং এইচসিএফ 10 হয় তাহলে তাদের সংখ্যার যোগফল কত? সংখ্যা দুটি যোগফল কত? এইচসিএফ 10 দিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি সংখ্যা দুটি যদি এ বি হয়, বা সংখ্যা দুটি হচ্ছে 10A আর 10B, তাহলে এই দুটোর গুণ যদি আমি করি 10A ইন্টু 10B, সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে লসাগু গুণিত গসাগু, তাহলে 120 ইন্টু 10, বা এখান থেকে পাচ্ছি 100 AB সমান 1200, বা AB সমান 12। তাহলে গুণফল আমি পেয়ে যাচ্ছি 12। এবার দেখো এ বিটা কি হয়, প্রাইম নাম্বারের ভাগ হয়, যেখানে আমি পরস্পর মৌলিকে থাকে। তাহলে এখানে যদি আমি একে ভাঙি তাহলে 3 ইন্টু 4 পাবো, যেখানে পরস্পর মৌলিক সংখ্যা থাকবে, ঠিক আছে, বা কো প্রাইম নাম্বার যাকে আমরা বলি। তাহলে 3 4 যদি হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? 10 ইন্টু এ মানে 10 3 30, আর 4 ইন্টু বি মানে হচ্ছে 4 10 40, 10 ইন্টু 4 মানে হবে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে 30 আর 40, তাহলে এদের মধ্যে দেখো পার্থক্য 10-এর হচ্ছে, সেটা আমার এখানে ম্যাচ করছে। তাহলে আমাদের সংখ্যা দুটো হচ্ছে 30 আর 40। এবার এদের যোগ চেয়েছে, এই দুটোকে যোগ করে দাও, 30 + 40 মানে হচ্ছে 70। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হয় 1344 এবং তাদের অনুপাত হলো 7:12। এই সংখ্যাগুলির মধ্যে ছোটটি কত? তাহলে সংখ্যা দুটির অনুপাত দিয়ে দিয়েছে 7:12, আর মোট গুণ দিয়ে দিয়েছে 1344। তাহলে 7A আর 12A যদি আমি সংখ্যা দুটোকে ধরি, তাহলে এদের দুটির গুণফল সমান হচ্ছে 1344। খুব সহজ সহজ অঙ্ক আছে। তাহলে 7 12 84, 84A²
সমান 1344, বা এ স্কোয়ার সমান আমি কত পাবো, এ স্কোয়ার সমান আমি পাবো 84 দিয়ে ভাগ, 84 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত আসবে, 16, বা এ সমান আসবে 4। এ সমান যদি 4 আসে, ছোট সংখ্যাটি চেয়েছে, ছোট সংখ্যাটি হচ্ছে 7, তাহলে 7 × 4 সমান 28, ছোট সংখ্যাটি হচ্ছে 28, অপশন 2 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, একটি বড় পাত্রে 3:2 অনুপাতে 50 লিটার রস এবং জলের মিশ্রণ রয়েছে। এতে 60 লিটার রস এবং জলের মিশ্রণ যোগ করা হলো, যার রস থেকে জলের অনুপাত 2:1। পরে 11 লিটার মিশ্রণ বিশুদ্ধ রস দিয়ে প্রতিস্থাপিত হয়। চূড়ান্ত মিশ্রণে রসের সাথে পানীয়ের অনুপাত কত? প্রথমে ছিল 50 লিটার, তাতে রস আর জল ছিল 3:2, বা জুস আর ওয়াটার। তাহলে সেখানে রস ছিল কত, 50 × 3/5 সমান 30 লিটার, আর জল ছিল বাকিটা আমি আর করছি না 20 লিটার। তার সাথে মিশিয়েছি আমি 60 লিটারের আর একটা মিশ্রণ, যেখানে রস আর এর অনুপাত হচ্ছে 2:1। তার সেখানে রস ছিল কত, 60 × 2/3 সমান 40 লিটার, আর জল ছিল বাকিটা, জল ছিল 20 লিটার। এবার এই দুটোকে আমি মিক্স করে দিলাম, মিক্স করে দেওয়ার পর কত এলো, মোট রস হলো 30 + 40, আর মোট জল হলো 20 + 20, তাহলে হচ্ছে 70:40, বা 7:4। ওকে, এবার বলছে এই 7:4 অনুপাতে 11 লিটার তুলে নিলাম। দেখো 11 লিটারে 7:4 অনুপাতে 7 আর 4 যোগ করে 11 হচ্ছে না, তাহলে 11 লিটারের মধ্যে 7 লিটার থাকবে জুস আর 4 লিটার থাকবে জল। তাহলে আমি বলে দিতে পারি এখান থেকে যদি আমি বাদ দিই এবার 11 লিটার, তাহলে এখানে তাহলে বাদ 11 লিটার তোলার পর জুস থাকছে বা রস থাকছে 70 - 7 সমান 63 লিটার, আর জল থাকছে 40 - 4 সমান 36 লিটার। সেখানে আবার কি করছে, বিশুদ্ধ রস দিয়ে প্রতিস্থাপিত করছি, মানে তাতে আবার পুরোপুরি 11 লিটারই রস ঢেলে দিচ্ছি। তাহলে এর সাথে তুমি 11কে যোগ করে দেবে, তাহলে পাই যাবে 74। তাহলে তখন রস হয়ে গেল 74 আর জল থেকে গেল 36। তখন তাদের রেশিও কত, যেটা হচ্ছে 74:36, ভাগ করলে 37:18, যেটা রয়েছে আমাদের অপশন এ তে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে 10 সেন্টিমিটার পাশের একটি কাঠের ঘনক্ষেত্র ব্লক থেকে 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক খোদাই করা হয়েছে। অর্থাৎ একটা কিউব ছিল যার বাহু ছিল 10 সেন্টিমিটার, সেখান থেকে তুমি একটি 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের স্ফিয়ার বা গোলককে বার করেছো, তাহলে তাতে কতটা কাঠ নষ্ট হয়েছে। তাহলে প্রথমে ঘনকটার আয়তন বার করবো, যেটা হচ্ছে বাহু কিউব বা ঘন কিউব যেটাকে আমরা বলি। তাহলে কিউবটার আয়তন ছিল 10 কিউব, মানে হচ্ছে 1000 মিটার, সেমি, ঘন সেমি। আর এবার গোলকটার আয়তন বার করব, গোলকের আয়তন তাহলে বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে 4/3 × 22/7 × আর কিউব, যেটা হচ্ছে 4.2 × 4.2 × 4.2। এখানে তুমি কাটতে পারবে, এখানে 0.6 দিয়ে কাটবে, এখানে একবার কাটবে 3 দিয়ে, 1.4 দিয়ে কাটবে। সব কিছু গুণ করলে 4 × 22 মানে 88, গণিত 0.6 × 1.4 × 4.2, এইসব যদি গুণ করেই আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 310.464 ঘন সেন্টিমিটার। আর এখানে মোট ছিল এটা, তাহলে নষ্ট হয়েছে কত, 1000 - 310.464, বিয়োগ যদি করি, বিয়োগ করলে আমি পেয়ে যাব 689.536 অ্যাপ্রক্সিমেটলি, বা দশমিকের মান। তো 689.536, যেটা এখানে প্রথমেই রয়েছে অপশন এ তে সঠিক উত্তর। নেক্সট, 9টি সংখ্যার গড় হলো 19, প্রথম 4টি সংখ্যার গড় যদি 14 হয়, তাহলে শেষ 5টি সংখ্যার গড় কত? তাই 9টি সংখ্যার মোট কত, 9টি সংখ্যার মোট হচ্ছে 19 × 9, 19 × 9 হচ্ছে 171। এবার প্রথম 14টির যদি প্রথম 4টির গড় বলে দিয়েছে 14, তাহলে প্রথম 4টি টোটাল কত, ফার্স্ট 4,
এর টোটাল কত 14 গুণিত 4 সমান 56। তাহলে বাকি যে 5টা থাকছে তার মোট কত পাবো 171 থেকে 56 বাদ, যেখান থেকে পাচ্ছি 115। তাহলে বাকি 5টির যোগফল পাচ্ছি আমি 115। তাহলে তাদের এভারেজ, তাহলে এভারেজ অফ রেস্ট 5 কি আসবে 115 কে 5 দিয়ে ভাগ মানে হচ্ছে 23। অপশন একে রয়েছে সঠিক। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা একটু বুঝবে ভালো করে, শুনবে। 12 জন পুরুষ 8 দিনে একটি পেইন্টিং কাজ শেষ করতে পারে। যাই হোক 16 জন মহিলা 12 দিনে একই কর্ম সম্পন্ন করতে পারেন। 8 জন পুরুষ ঘর আঁকা শুরু করে, 6 দিন পেইন্টিং পরে 2 জন পুরুষ 4 জন মহিলার দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন বাকি পেইন্টিং শেষ করতে কত দিন লাগবে? অর্থাৎ 12 জন পুরুষ, অর্থাৎ 12 এম ফর মেল, তারা 8 দিনে যে কাজটা করছে সেটাই বলছে 16 জন ফিমেল 12 দিনে করছে। তাহলে কাজটা তো সমান, তাহলে ইকুয়াল করে দাও। তাহলে এখান থেকে আমি রেশিও পেয়ে যাব 8 12 96 এম, এখানে কেটে দিতে পারো তুমি, এদিকেই 12 12 কেটে যাবে, সরি এখানে 2 2 কেটে যাবে, আর লিখতে পারছি না। তাহলে এখানে এম ইকুয়াল টু 2F হবে, অর্থাৎ দুটি মহিলা সমান একজন পুরুষ। তাহলে এখানে 2 জন পুরুষের জায়গায় 4 জন মহিলাকে স্থাপন করা হয়েছে। তাহলে দেখো ইকুয়ালি আছে না, এই রিলেশনই তো করা হয়েছে। 2 জন পুরুষ মানে তো 4 জন মহিলা, অর্থাৎ 4 জন মহিলা যা করতো মানে যা করবে 2 জন মহিলা 2 জন পুরুষ তাই করতো, অর্থাৎ কোনো রকম চেঞ্জই অ্যাকচুয়ালি হয়নি। তাহলে এবার আমি 12 জন পুরুষে যে কাজটা 8 দিনে করতে পারতো, 8 জন পুরুষ সেই কাজটা কদিনে করবে? তাহলে 12 জন পুরুষ যে কাজটা 8 দিনে করতে পারতো, 8 জন পুরুষ সেই কাজটা কত দিনে করবে? সিম্পল এটা উল্টে যাবে, এটা 8 12 ছিল, এটা 8, এটা 8 হচ্ছে, এটা 12 দিনে হয়ে যাবে। তাহলে 12 দিনে করবে কাজটা, বা তুমি এখানে বুঝতে না পারলে বেশি দিন সময় লাগবে, মানে 12/8 গুণিত 8 করতে পারো, 8 8 কেটে 12 দিন পাবে। তাহলে এখানে সে 6 দিন কাজ করেছিল না, প্রথমে তো 6 দিন কাজ করেছিল, তাই না? তাহলে আর কদিন থাকছে, এখান থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে বাকি কাজ তারা 6 দিনে শেষ করবে। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 16 নাম্বার, 2 ডিলার একই চিহ্নিত মূল্যে একটি আইটেম অফার করে 3000 টাকায়। প্রথম ডিলার ক্রমাগত 10% এবং 15% ডিসকাউন্টের অনুমতি দেয়, আর অন্য ডিলার পরপর 20% এবং 5% ডিসকাউন্টের অনুমতি দেয়। দুটি অফারের অধীনে আইটেমটির বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? অর্থাৎ দুটোরই মার্কেট প্রাইস হচ্ছে 3000। প্রথম জন পরপর 10% আর 15% ডিসকাউন্ট দিচ্ছে, তাই 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 90/100, আর 15% মানে হচ্ছে 85/100। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর তার বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি থাকছে এখানে 3টে শূন্য, একটা শূন্য, 4টে, এখানে কেটে দাও পুরোপুরি। তাহলে 3 9 27 গণিত 85 গুণ করলে আমি পাবো 2295 টাকা। এইটা হলো তার বিক্রয় মূল্য। আর দ্বিতীয় ক্ষেত্রেও মার্কেট প্রাইস 3000ই থাকছে, কিন্তু প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তারপর 5% দিচ্ছে। তাহলে প্রথমে হবে 80/100, তারপর হচ্ছে 95/100। এই ক্ষেত্রেও তাই, এই শূন্যটা রয়েছে এখানে, তাহলে পুরোটা কেটে দিতে পারো। 3 8 সমান 24 গণিত 95। 24 গণিত 95 করলে আমি পাচ্ছি 2280। তাহলে এই প্রথম ক্ষেত্রে এসপি হচ্ছে এটা, দ্বিতীয় ক্ষেত্রে এসপি হচ্ছে এটা। তাহলে এসপির মধ্যে পার্থক্য কত? বিয়োগ করে দাও 2295 থেকে 2280, তাহলে দেখো 15 টাকা। তাহলে তাদের বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 15 টাকা। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন টাইপিস্ট 32 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার আকারের একটি কাগজ ব্যবহার করেন। তিনি প্রতিটি দিকে 2 সেন্টিমিটারের মার্জিন রেখে গেছেন। যদি তিনি সব দিকে 1 সেন্টিমিটার মার্জিন ছেড়ে দেন, তাহলে টাইপের জন্য উপলব্ধ ক্ষেত্রফলে বৃদ্ধির শতকরা মান কত? অর্থাৎ একটা পেপার, যে পেপারটার মান হচ্ছে 32 সেমি ইন্টু 20 সেমি, যেখানে চারিদিকে 2 সেন্টিমিটার বরাবর একটা মার্জিন দেওয়া আছে। তাই 2 সেন্টিমিটার মার্জিন বাদে যে ক্ষেত্রটা লিখবো আমি সেটা হচ্ছে এটা। তার দৈর্ঘ্যটা কত? অর্থাৎ এই দৈর্ঘ্যটা দেখো, এটা পুরোটা 32, এদিকে 2 বাদ, এইদিকে 2 বাদ, মানে 4 বাদ। তাই দৈর্ঘ্য হবে 32 - 4 সমান 28। আর প্রস্থটা কত? এদিকে 20, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, মানে হবে 20 - 4 সমান 16। তাহলে লেখার ক্ষেত্র তখন কত আছে? যখন 2 সেমি ক্ষেত্র ছিল, এই মার্জিন ছিল 28 × 16, তখন লেখার ক্ষেত্র হচ্ছে এটা। তাহলে 28 × 16 হচ্ছে 448 সেমি স্কোয়ার।
এই অঞ্চলে সে লিখত। এবার বলছে সে মার্জিনটা কি করলো, 2 সেন্টিমিটারের জায়গায় 1 সেন্টিমিটার করে দিল। এটাই রয়েছে। এবার 1 সেন্টিমিটার বরাবর সে মার্জিন টানলো। তাহলে তার এরিয়া, এটা তো 32 ছিল বাইরে বাইরে, তার ভিতরে ভিতরে এটা কত হবে, দুই দিকে 1 1 বাদ যাবে, মানে 30 হয়ে যাবে। এটা ছিল তোমার 20, তাহলে এটা 18 হয়ে যাবে। তখন হচ্ছে 30 গুণিত 18 লেখার জায়গা, মানে হচ্ছে 540 সেমি স্কোয়ার। তাহলে বাড়লো তো দেখো, 448 থেকে 540 হয়ে গেল। কত বাড়লো, এদিকে 52 বাড়লো, এদিকে 40 বাড়লো, মানে 92 বাড়লো। বা 540 মাইনাস 448ও করতে পারো, তাহলে 92 বৃদ্ধি পেল। তাহলে কততে, 448ই বৃদ্ধি পেল 92, তার শতকরা কত পারলো ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো 20.54। বা তুমি এখানে যেগুলো রয়েছে সেগুলোকে থেকে অটোমেটিক্যালি অ্যাপ্রক্সিমেট মান বার করে নিতে পারবে। দেখো এর 5 গুণের কাছাকাছি না, প্রায় 5 9 45 450 হয়, তার কাছাকাছি। তার 20% রিলেটেড অ্যান্সার আসবে, এবং তার ধারে কাছে তো নেই। এটা 17 রয়েছে, 79 82 অনেক পার্থক্য রয়েছে। সো 20.454 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। 16 জনের একটি যৌথ পরিবারে সবচেয়ে বড় এবং কনিষ্ঠ সদস্যের বয়সের পার্থক্য হচ্ছে 82 বছর। যদি এই দুটিকে গণনার বাইরে রাখা হয় তাহলে বাকি 14 জনের গড় বয়স 28। তাহলে বাকি 14 জনের মোট বয়স কত? ঠিক আছে, তার আগে পরিবারের গড় বয়স বলে দিয়েছে সকলের 30। তাহলে পরিবারে মোট ছিল 16 জন লোক, তাহলে মোট বয়স কত হচ্ছে সবার, 30 গুণিত 16, মানে হচ্ছে 480। আর ওই প্রথম ছোট আর বড়কে বাদ দিলে যে 14 জন থাকছে তাদের বয়সে গড় হচ্ছে 28। তাই তাদের মোট বয়স, অর্থাৎ ওই 14 জনের মোট কত হবে, 28 গুণিত 14, তাই তো? 28 গুণিত 14, এটা করলে কত পাচ্ছি, 392। তাহলে বাকি যে দুজন থাকছে ছোট এবং বড়, যদি ছোটটার বয়স ধরি বা বড়টার বয়স ধরি এ, ছোটটার বড় ধরি বি, তাহলে এ প্লাস বি, এটার মান কত হবে, 480 থেকে 92 বাদ, এদিকে 8, এদিকে 80, মানে 88, তাই তো? তাহলে ছোট আর বড়টার যোগফল হচ্ছে 88, আর ছোট আর বড়র বিয়োগফল বলে দিয়েছে 82। তাহলে এ মাইনাস বি সমান হবে 82। এবার আমাকে চেয়েছে জ্যেষ্ঠ ব্যক্তির বয়স। জ্যেষ্ঠ ব্যক্তি মানে বড় ব্যক্তি। বড় ব্যক্তির ক্ষেত্রে কি হয়, বিয়োগফল যোগ বিয়োগফল বাই 2, মানে এখানে এ হচ্ছে বড়, তাহলে এ সমান, এটাকে তুমি যদি এ করো, অপনয়ন করো আর কি, যেভাবে আসছে, তাহলে বি বি কেটে যাবে, 2a সমান আসবে 88 প্লাস 82, মানে 170, বা এ সমান আসবে 85। এটা না করে আমরা সরাসরি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে আমরা যোগফল যোগ বিয়োগফল, মানে 88 প্লাস 82 বাই 2 করে দিলেও বড়টা পেয়ে যায়, যে ক্ষেত্রে পাচ্ছি 170/2 বা 85। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, অঙ্কিত 2 বছরের জন্য 9% সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করে এবং একই পরিমাণ 4 বছরের জন্য বার্ষিক 10% হারেও বিনিয়োগ করে। তিনি সব মিলিয়ে 1740 টাকা উপার্জন করেন। প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত? অর্থাৎ তিনি একই পরিমাণ টাকা, ধরে নাও পি, তিনি একটা জায়গাতে 9% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করেছেন, তাহলে সেখানে সুদ হয় পিটিআর বাই 100, তার টি হচ্ছে সেখানে 2 বছর, আর হচ্ছে 9% বাই 100, এটা হচ্ছে সুদ। আর একটা জায়গাতে 4 বছরের জন্য 10% হারে, সেখানে তো পি আছে না, তাহলে সেই হচ্ছে টি হচ্ছে 4, সুদের হার হচ্ছে 10 বাই 100। এবার বলছে তিনি মোট সুদ পাচ্ছেন 1740 টাকা, তাহলে মোট সুদ হচ্ছে এটা। এবার এখান থেকে যদি যোগ করে দিই, এখান থেকে পাচ্ছি দেখো 18p বাই 100 প্লাস এখানে 40p বাই 100 সমান 1740, বা এখানে 58p বা 58p সমান হচ্ছে 1700, 100টা নিচেতে থেকে যাবে দেখো, আর এক লাইন করেই দিই, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 58p সমান 1740, এরপর দুটো শূন্য, তাই তো? 1740 পর দুটো শূন্য, তাহলে পি সমান হচ্ছে 1,74,000 বাই 58, যেটা হবে 3000। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। তাহলে তার আসল ছিল 3000 টাকা। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটা সিম্পলিফিকেশন বা সরল, যেখানে আমরা ব্র্যাকেট টু ব্র্যাকেট কাজ করতে থাকবো। যেমন প্রথমে এখান থেকে দেখো, এটাকে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে আমি পেয়ে যাচ্ছি 50/3, ভাজিত 10 আছে, মানে গুণ 1-এর 10 হয়ে যাবে, 10 দিয়ে এটা কেটে যাবে 5, তাহলে 5-এর 3 পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 5-এর 3 মাইনাস, এখান থেকে কি হবে, 4 দিয়ে এটা কাটবে 2, তাই 5 দিয়ে 10/3 থাকছে, তাহলে এখানে থাকবে 10/3, অফ থাকছে এখানে 2/5,
এটার কাজ আবার করে নেবো আমরা। এই ক্ষেত্রে দেখো কি হবে, এটা দিয়ে কেটে যাবে 2 মানে 11, 22/3 থাকবে, বিয়োগ এখানে কি হবে 1/4 গুণ 28 ওপরে চলে যাবে, এটা গুণ হয়ে নিচেতে 1 চলে আসবে, মানে এখানে 7 পড়ে থাকবে, তাহলে -7 এটা আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি 5/3 বিয়োগ এখানে কি হচ্ছে, এটা দিয়ে 2 কাটবে, 2 দিয়ে 4/3 আসবে, 4/3 যোগ এখান থেকে 3 7 21, 22 থেকে 21 বাদ যাবে, মানে 1/3 থাকবে, এটা আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি 5/3 বিয়োগ এখানে 4-এর 3 আর 1-এর 3 যোগ করলে লব যেহেতু হর যেহেতু একই, তাহলে 5-এর 3ই থাকবে, তাহলে বিয়োগ করলে 0 আসবে। তাই অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট আরো একটা সিম্পলিফিকেশন, যে এটা দেখতে পাই এখানেও তাই, সহজ কঠিন নয়, ব্র্যাকেট ওয়াইজ আমরা কাজ করতে থাকবো। ওপরে আছে 119 মাইনাস, এখানে এই ভাগটা হয়ে যাবে, যেখান থেকে পাবো 8 - 7, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকবে, এখানে ভাগটা আগে হবে 4, 4কে 5 দিয়ে গুণ 20, বিয়োগ এখানে আছে 15 মাইনাস এখান থেকে হবে -5, সেটা +5 হয়ে যাবে, 15 + 5 মানে হয়ে যাবে 20, বাই এক্ষেত্রে থাকছে 8, ঠিক আছে, এখানে -3 9 27, প্লাস এখানে থাকবে 52 মাইনাস এখান থেকে 8 থেকে 4 বাদ, মানে 4 বিয়োগ যাবে, ভাজিত 6 থাকবে, সমান এখানে 119 মাইনাস এখানে থাকে 8 মাইনাস এখান থেকে কি হবে, 20 থেকে 20 বাদ চলে যাবে 0, তাহলে 7কে 0 দিয়ে গুণ 0, তাহলে 8ই পড়ে থাকবে উপরে, বাই এখানে পড়ে থাকবে 8 - 27 যোগ এখান থেকে 52 থেকে 4 বাদ দিলে 48, 48কে 6 দিয়ে ভাগ করলে 8, তাহলে যোগ 8, সমান এখানে 119 থেকে 8 বাদ, মানে 111, বাই নিচেতে 8 8 এ 16, 16 থেকে 27 বাদ, মানে -11, তাহলে আনসার আসবে -111/11, যেটা রয়েছে -11 111/11, অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন 30 ফ্যামিলিজ টু নো অ্যাবাউট দেয়ার মোস্ট ফেভারিট প্লেস টু ভিজিট আউট অফ 6 পার্টিকুলার লোকেশনস, দ্য সেম হ্যাজ বিন শোন ইন দ্য ফলোয়িং পাই চার্ট। ঠিক আছে, এর অ্যান্সারগুলো নিয়ে নিই। তো এখানে বলছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর দ্য ফ্যামিলিজ হু শোড ইন্টারেস্ট ফর ভিজিটিং জয়পুর। বলছে একটা সার্ভে করে দেখা গেছে 80টা পরিবারের মধ্যে, এবং দেখা গেছে যে তাদের ফেভারিট প্লেস কি ভিজিটেড বা পছন্দ করছে কি 6টা পার্টিকুলার লোকেশনের ক্ষেত্রে, এবং তার পার্সেন্টেজ আমরা একটা পাই চার্টে দেখিয়েছি এখানে, যেমন মুম্বাই, আগ্রা, চণ্ডীগড়, চেন্নাই, সিমলার, জয়পুরের ক্ষেত্রে। তো এখানে বলছে তাহলে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর দ্য ফ্যামিলিজ হু শোড ইন্টারেস্ট ফর ভিজিটিং জয়পুর। তাই জয়পুর ভিজিটের ক্ষেত্রে যে পরিবারগুলো রয়েছে তাদের ইন্টারেস্টের পার্সেন্টেজ সেন্ট্রাল অ্যাঙ্গেল কত হবে। জয়পুরের পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এখানে আছে জয়পুর, যেটা আছে 15%। 15% যদি হয় তাহলে আউট অফ 100 15 জন পছন্দ করছে। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গুলার ভ্যালু কত হয় 360 হয়, তাহলে ইন্টু 360, তাহলে অ্যাঙ্গুলার ভ্যালু আমরা পেয়ে যাব। প্রথমে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 3 15, 5 20 100, 20 দিয়ে 20 0 0 কেটে দিতে পারো, বা 20 18 180 হচ্ছে, সরি 18 হচ্ছে 360, তা 3 18 54 ডিগ্রি আসবে কৌণিক মান বা অ্যাঙ্গুলার ভ্যালু, তাহলে 54 ডিগ্রি, অপশন 4 এ রয়েছে এটি সঠিক উত্তর। এরপরেও তোমাদের এই পাই চার্ট থেকেই ছিল, সেই জন্য আর এগুলোকে আমি অ্যাড করিনি। তো এই ছিল তোমাদের 11-10-2021 ফার্স্ট শিফটে আসা অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।